সো ওয়েলকাম টু দিস সেগমেন্ট। আমরা আমাদের প্রিভিয়াস সেগমেন্টটাতে পড়াশোনা করেছিলাম নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা নিয়ে। সো নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যে তিনটা সাব ডিভিশন ছিল, অর্থাৎ হচ্ছে আমাদের রেস্টোরেশন পিরিয়ড, আফটার দ্যাট আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি অগাস্টান পিরিয়ড, বা অগাস্টান পিরিয়ডের পরে আমরা দেখেছি কি এজ অফ জনসন বা এজ অফ সেন্সিবিলিটি। হ্যাঁ, সো এরপরে আমাদের এখন যে কন্টেন্টটা পড়বো এই সেগমেন্টে সেটা হচ্ছে রোম্যান্টিক পিরিয়ড। রোম্যান্টিক পিরিয়ডটা তাদের এই পিরিয়ডের যে কন্ট্রিবিউটররা তাদের গুরুত্ব অ্যাটলিস্ট বিসিএস প্রিলিমিনারি এক্সামের জন্য অনেক বেশি, কারণ এখান থেকে রেগুলার বেসিসে মোটামুটি 2 মার্কসের কোয়েশ্চেন আসতে দেখা যায় মিনিমাম, অনেক সময় বেশিও হয়। এই রোম্যান্টিক এরার বা এই রোম্যান্টিক পিরিয়ডের যারা কি আছে, যারা ফেমাস বা মোস্ট মানে মানে ওয়েল নোন কন্ট্রিবিউটর যারা আছে এবং তাদের কন্ট্রিবিউশনগুলো নিয়ে কিন্তু রেগুলার ভিত্তিতে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো দেখুন রোম্যান্টিক পিরিয়ডে কি হয়েছে, দিস এজ হ্যাজ নো সাব ডিভিশন, এই এজে কোনো সাব ডিভিশন নাই, আলাদা করে কোনো আমাদের যুগ বিভাগের কোনো গেম এখানে নাই। এই আইডিয়ার দেখেন মূল মানে হচ্ছে আমাদের নিও ক্লাসিক্যাল, এটা হচ্ছে রোম্যান্টিক। আমাদের এই রোম্যান্টিক পিরিয়ডের মেইন আইডিয়াসগুলো আসলে কি? রোম্যান্টিক পিরিয়ডের মেইন আইডিয়াসগুলোর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইমাজিনেশন অ্যান্ড ইমোশন আর মোর ইম্পর্টেন্ট দ্যান রিজন। অর্থাৎ এখানে কারণের থেকে এখানে মূলত কি ইমাজিনেশন অর্থাৎ হচ্ছে কল্পনা, এবং ইমোশন বা আবেগ। কল্পনা এবং আবেগ হচ্ছে রোম্যান্টিক পিরিয়ডের লেখার মূল বৈশিষ্ট্য। এখানে এটা সব থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে বা পেয়েছে। নেচার ফর দ্য রোম্যান্টিক্স বিকামস এ মিনস ফর ডিভাইন রিভিলেশন। অর্থাৎ একদম সামগ্রিক মানে একদম আত্মিক উন্মোচনের জন্য তারা যেটা বলছে, প্রকৃতি থেকেও কিন্তু তারা কি করেছে, কন্ট্রিবিউশন নিয়েছে, প্রকৃতিকে তারা গুরুত্ব দিয়েছে। রোম্যান্টিক্স ওয়ার অ্যাট্রাক্টেড টু রেবেলিয়ন অ্যান্ড রেভলিউশন। রোম্যান্টিকরাও দেখা গিয়েছে তারা কি বিপ্লব এবং যে বিদ্রোহ, মানে আপনার হচ্ছে যে কোনো কিছুর কি রেভলিউশন, যে বিপ্লব এবং হচ্ছে রেবেলিয়ন বা বিদ্রোহ, এই বিদ্রোহকেও কিন্তু রোম্যান্টিক্সরা কিন্তু খুব বেশি প্যাট্রোনাইজ করেছে, তারা এগুলোকে ধারণ করেছে তারা নিজেদের লেখা বা লেখার স্টাইলগুলোর উপরে। ওকে, কনসার্ন উইথ হিউম্যান রাইটস, অর্থাৎ মানব কি তারা কি করেছিল, মানবাধিকার নিয়ে তারা কি ছিল, কনসার্ন বা চিন্তিত ছিল। ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ফ্রিডম ফ্রম অপারেশন অর্থাৎ অত্যাচার থেকে মুক্তি, এই বিষয়গুলো কিন্তু রোম্যান্টিক পিরিয়ডের যারা মানে কোলাবোরেটর ছিল বা রোম্যান্টিক পিরিয়ডের যারা কি ছিল, কন্ট্রিবিউটর ছিল, তাদের লেখনীর মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠত বা উঠেছে। এটাকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ লিরিক। লিরিকের জন্য বলা হয় এটা হচ্ছে স্বর্ণযুগ, এই গোল্ডেন এজ। এটাকে বলা হয় এজ অফ রেভলিউশন, এটা হচ্ছে বিপ্লবের যুগ। ইন 1801 আয়ারল্যান্ড ওয়াজ ইউনাইটেড উইথ ইংল্যান্ড। 1801 সালে আয়ারল্যান্ডকে কি করা হলো, ইংল্যান্ডের সাথে আয়ারল্যান্ড আবার কি একীভূত হয়। লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা, সৌন্দর্যের প্রতি ভালোবাসা। কমন পিপল, সাধারণ মানুষ, কমন ল্যাঙ্গুয়েজ, সাধারণ ভাষা। সাবজেক্টিভিটি, বৈশিকতা, হ্যাঁ মানে বৈশিকতা। হাই ইমাজিনেশন, চূড়ান্ত মাত্রার কি কল্পনা শক্তি। সুপার ন্যাচারালিজম মানে হচ্ছে আপনার কি যেটাকে বলা হয় পরবাস্তববাদ। হ্যাঁ, এই জিনিসগুলো বা অতিপ্রাকৃতবাদ, এই বিষয়গুলো কিন্তু এই রোম্যান্টিক পিরিয়ডের কিন্তু মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে ছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কলেরিজ অ্যান্ড রবার্ট সাউদি আর নোন অ্যাজ লেক পয়েটস। এই রোম্যান্টিক পিরিয়ডের এই তিনজন কি কন্ট্রিবিউটরকে লেক পয়েট নামে অভিহিত করা হতো। এটা কেন বললাম, কারণ আমাদের প্রশ্ন আসে নিচের কোন লেখককে লেক পয়েট নামে অভিহিত করা হয়। ঠিক আছে, রিনোন রাইটার্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস। তাদের এখানে দেখেন তাহলে রিনোন রাইটার্স কারা ছিল রোম্যান্টিক পিরিয়ডে। সবার আগে আমাদের পড়তে হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলেরিজ বা স্যামুয়েল টেইলর কলেরিজ সম্পর্কে, কারণ ওনারাই মূলত ওনাদের রাইট আপস দ্বারা এই রোম্যান্টিক পিরিয়ডের কি সূচনা করেন বলে মনে করা হয়। ওনাদেরকেই আমরা যেমন গ্রামারের মধ্যে কোঅর্ডিনেট ক্লজ মার্কার বা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার শিখেছি, যখন আমরা হু, হুইচ, হোয়াট, হাউ, দেন, ইফ, সিন্স, বিকজ, দো, অলদো, এই সকল শব্দ যখন দেখতাম তখন আমরা বুঝতে পারতাম যেখানে কি একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে। সাবঅর্ডিনেট ক্লজ থাকা মানে কি, সাবঅর্ডিনেট ক্লজকে যেহেতু চিনতে এই শব্দগুলোকে ব্যবহার করছিলাম তখন আমরা তাদেরকে কি বলতাম, সাবঅর্ডিনেটরস বলতাম আমরা। অর্থাৎ তাদেরকে আমরা চিনতে পারতাম যে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। আবার সাবঅর্ডিনেট ক্লজের উপস্থিতি আমাদের যেটা বুঝতে সাহায্য করতো যে এখানে কিন্তু কি আছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। ঠিক একই রকম ওয়েতে আমরা মূলত এই রোম্যান্টিক পিরিয়ডের সূচনা লগ্নটা এটাকে আমরা চিন্তা করি মার্কার মনে করা হয়। রোম্যান্টিক যুগের সূচনাটা হয়েছেই এস.টি. কলেরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাদের যে লেখার মধ্যে যে টেন্ডেন্সির যে পরিবর্তনটা, ধারার যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা অ্যাডাপ্ট করতে পারার মাধ্যমে। ওকে, তো স্যামুয়েল টেইলর কলেরিজ বা এস.টি. কলেরিজ তাকে বলা হয় সুপার ন্যাচারাল পয়েট, অতি প্রাকৃতিক কবি বলা হয় তাকে। সে বজম ফ্রেন্ড ছিল এবং লিটারারি কোলাবোরেটর ছিল কার, ওয়ার্ডসওয়ার্থের।
মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং সে তারা বোজম ফ্রেন্ড ছিল, খুব ক্লোজ বন্ধু ছিল, এবং তারা লিটারারি কোলাবোরেটর ছিল, অর্থাৎ তারা একত্রে সাহিত্যকর্ম তারা রচনা করতো। ওকে, তাদের ফেমাস পোয়েমসগুলোর মধ্যে কি ছিল? সব থেকে গুরুত্বপূর্ণ দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, হ্যাঁ, এটাকেই রোম্যান্টিক এজের রোম্যান্টিকের আর কি মানে প্রথম একদম কন্ট্রিবিউশন হিসেবে কিন্তু এটাকে অনেকে মনে করে থাকেন। এটার মধ্যে অ্যালবাট্রস পাখির কথা বর্ণনা করা হয়েছিল এই রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনারে। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, কুবলা খান, ডিজেকশন অ্যান্ড ওড এবং ক্রিস্টাবেল প্রত্যেকটাই সমপরিমাণে গুরুত্বপূর্ণ। তবে তার মধ্যে যদি আমরা আরেকটু প্রায়োরিটাইজ করতে চাই তাহলে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার এটা, এবং হচ্ছে প্রথম তিনটা যেটা কুবলা খান এবং হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এগুলো নিয়ে কিন্তু কোয়েশ্চেন বেশি আসে। ডিজেকশন নিয়ে কোয়েশ্চেন আসতে দেখা গিয়েছে। সো এটা কিন্তু স্যামুয়েল টেইলর কলেরিজের যে মূল বক্তব্য সেটা কিন্তু আমরা এখান থেকে আত্মস্থ করলাম বা দেখার চেষ্টা করলাম। এরপর ওনার বেশ কিছু কোটেশন আছে। তার আগে বলছি এখানে আমরা কোটেশন কারো কারো দেখাচ্ছি, কারো কারো দেখাচ্ছি না, কনফিউজ হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে আমরা আমাদের লাস্ট যে লেসনটা আপনাদের দিব ওখানে বিভিন্ন লিটারেরি টার্মসের সাথে গুরুত্বপূর্ণ যে কোটেশনগুলো আমাদের শিখতে হবে, যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো দেখতে হবে, এবং যে জায়গাগুলো নিয়ে আমাদের প্রবলেমগুলো হয়, যেমন দেখা যাচ্ছে ইউলাইসিস, এটা নিয়ে দুইটা সাহিত্যকর্ম আছে। কোন সাহিত্যকর্মটা কার রচনা, অর্থাৎ কনফিউজিং যে পার্টগুলা। ড্যাফোডিলস নিয়ে দেখবেন দুইটা বিষয় আছে, সিজার এবং ক্লিওপেট্রা বা এই জুলিয়াস সিজার একজনের রচনা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা একজনের রচনা। যে জায়গাগুলোতে কনফিউশন হয় কিন্তু যেখান থেকে কোয়েশ্চেন আসবে ওগুলোকে আমরা আলাদাভাবে আমাদের লেকচার 7 এবং 8 আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, ঠিক আছে? সো ইউ ডোন্ট নিড টু ওরি। হ্যাঁ, তো দেখেন তার ফেমাস কোটেশন কি, হি প্রেইথ বেস্ট হু লাভড বেস্ট, অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, ওয়াটার 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 এভরিহোয়ার বাট নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনারের একটা কোটেশন। অ্যালোন অ্যালোন অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি, সেম জিনিস, ভয়াবহ গুরুত্বপূর্ণ। লাভ ইজ এ ফ্লাওয়ার, লাইক ফ্রেন্ডশিপ ইজ লাইক এ শেল্টারিং ট্রি, ঠিক আছে? দ্যাট উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ ফর দ্য মোমেন্ট হুইচ কনস্টিটিউটস পোয়েটিক ফেইথ। এগুলো ওনার কিছু বিখ্যাত কি কোটেশন, যেগুলো কিন্তু উনি কি করেছেন ওনার বিভিন্ন রচনার মধ্যে বা লেখার মধ্যে উনি মূলত কি এগুলাকে এনেছেন। ওকে, এখন দেখছি আমরা তারা তখন ধরে আমরা যাকে দেখলাম সে কে ছিল, সে ছিল হচ্ছে স্যামুয়েল টেইলর কলেরিজ। এখন আমরা দেখব তার বজম ফ্রেন্ড বা তার লিটারেরি কোলাবোরেটর যে সে কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে এখন আমরা দেখব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি, তাকে আমরা বলি পয়েট অফ নেচার বা প্রকৃতির কবি বলা হয় তাকে। আর আমরা ইয়াকে কি বলেছি, সুপার ন্যাচারালিজমের কবি বলেছি এস.টি. কলেরিজকে, মনে রাখতে হবে। তাহলে পয়েট অফ নেচারকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওনাকে বলা হয় ফাদার অফ রোম্যান্টিক এজ, উনি রোম্যান্টিক এজের জনক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পোয়েট অফ চাইল্ডহুড, তাকে শৈশবের কবিও বলা হয়। উনিও পয়েট লরিয়েট ছিলেন বা কোর্ট পয়েট ছিলেন ইংল্যান্ডের মোনার্কির কারণে ইংল্যান্ডের একজন কবিকে সবসময় কি সভাকবি বা রাজসভার সভাকবি বা কোর্ট পয়েট বলে তারা উপাধি দেওয়া হতো। তো এই পদটা উনিও পেয়েছিলেন, অনেক কবি পেয়েছেন, উনি পেয়েছিলেন। তার মধ্যে ফেমাস বুক রোম্যান্টিক পিরিয়ডের একদম সূচনা, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাড। বলা হয় লিরিক্যাল ব্যালাডের মাধ্যমেই ইংরেজি সাহিত্য তার রোম্যান্টিক যুগে আসলে পদার্পণ করে। এটার কন্ট্রিবিউটর কে ছিল? দুইজন, স্যামুয়েল টেইলর কলেরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 1798 সালে প্রকাশিত হয় উইথ হিজ ফ্রেন্ড কলেরিজ। এখানে 23টা কবিতা ছিল, 23টা কবিতার সংকলন হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। হ্যাঁ, দ্য প্রিলিউড, এটা তো একটা গুরুত্বপূর্ণ পোয়েটিক অটোবায়োগ্রাফি, মানে কাব্যিকভাবে উনি তার আত্মজীবনী রচনা করেছিলেন। তার কিছু ফেমাস পোয়েম আছে, দেখেন দি ড্যাফোডিলস, এই দেখেন আমরা কিন্তু টু ড্যাফোডিলস পড়েছি, হ্যাঁ, আবার দি ড্যাফোডিলস এখানে দেখছি। দ্য সলিটারি রিপার, খুব গুরুত্বপূর্ণ, কার? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। ওড অ্যান্ড ইমমর্টালিটি, টিনটার্ন অ্যাবে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। রেইনবো, লুসি পোয়েমস, প্রত্যেকটাই ভয়াবহ লেভেলের গুরুত্বপূর্ণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, ঠিক আছে? তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মূল সাহিত্যগুলো আমরা পড়লাম। দি ড্যাফোডিলস হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তার সবচেয়ে বিখ্যাত কোটেশন কি? আমরা বলি না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। এটা কিন্তু এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বক্তব্য। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, প্রকৃতি কখনো তার সাথে প্রতারণা করেনি যে তাকে ভালোবেসেছিল। যে প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতি কখনো তার সাথে প্রতারণা করে না। পোয়েট্রি ইজ দ্য কি? স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, পাওয়ারফুল শক্তিশালী অনুভূতির আপনার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশই হচ্ছে কাব্য, এটা ওনার বক্তব্য। হ্যাঁ, অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, 10,000 স আই অ্যাট এ কি দ্য হেডস অফ স্প্রাইটলি ড্যান্স। তাহলে এটা ওনার কি ড্যাফোডিলস থেকে না, ওনার ড্যাফোডিলসের নাম কি দেখেন, দি ড্যাফোডিলস। আমরা কিন্তু আরেকটা পড়বো, সেটা দেখবেন টু ড্যাফোডিলস। ওকে, দুইটা কিন্তু দুই রকম। এরপর হচ্ছে পার্সি বিশি শেলি, উনি পি.বি. শেলি নামে উনি বেশি ওয়েল নোন। ওনাকে বলা হয় বিদ্রোহী কবি, রেভলিউশনারি পয়েট, বিদ্রোহী কবি। আমরা যেমন আমাদের জাতীয় কবিকে বলি বিদ্রোহী কবি, তো ইংরেজি সাহিত্যে রেভলিউশনারি পয়েট বা হচ্ছে
রেভলিউশন মানে কি বিপ্লব, বৈপ্লবিক কবি বলা হয়, রেবেল পোয়েট না সরি, বৈপ্লবিক কবি বলা হয়। বৈপ্লবিক কবি বলা হয় কাকে? যিনি একটা বিপ্লব ঘটিয়েছেন, বিপ্লবী কবি, সে কে? পিবি শেলি। হ্যাঁ, ওনাকে কি বলা হয়? পোয়েট অফ হোপ, উনি আশার কবি অ্যান্ড রিজেনারেশনের কবি। শেলি ওয়াজ ড্রাউন্ড অ্যাট দ্য এজ অফ 30, উনি 30 বছর বয়সে উনি মূলত নৌকাডুবিতে মারা যান। উনি ওনার আরেক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন নৌকায় করে, তখন তো আসলে নৌকায় মুভমেন্টগুলো বেশি হতো, উনি সেই নৌকাডুবিতে ওনার মৃত্যুবরণ করেন। তার ফেমাস বুকগুলোর মধ্যে আছে প্রমিথিউস আনবাউন্ড, অ্যাডোনাইস, দ্য রিভল্ট অফ ইসলাম, দ্য রিভল্ট অফ ইসলাম, এ ডিফেন্স অফ পোয়েট্রি। হ্যাঁ, উনি মূলত একজন নাস্তিক ছিলেন এবং উনি ওনার নাস্তিক্যবাদের জন্য উনি ইউনিভার্সিটি থেকে উনি আলটিমেটলি সেই সময়ে ওনাকে কি করা হয়েছিল? ওনাকে স্যাক করা হয়েছিল, ওনাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ঠিক আছে, ওনার ফেমাস পয়েমের মধ্যে কিছু আছে, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওজিম্যান্ডিয়াস, খুব বিখ্যাত, ওড টু এ স্কাইলার্ক। ওনার কিছু বিখ্যাত কোটেশনের মধ্যে আছে, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ দ্য স্যাডেস্ট থট, সব থেকে সুন্দর সুমধুর গান সেগুলাই যে গানের মধ্যে কি থাকে? সব থেকে বেশি কি? দুঃখ মিশ্রিত থাকে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা কোটেশন। শীত যদি চলে আসে, বসন্ত তার খুব বেশি দূরে নেই। ঠিক আছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। জন কিটস, এই কিটসের মূলত হচ্ছে আপনার ভক্ত ছিলেন পিবি শেলি, বুঝতে পারছেন? ওনাকে বলা হয় পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সুয়াসনেস, হ্যাঁ, অ্যান্ড হি ওয়াজ অলসো এ ফিজিশিয়ান, উনি একজন ডাক্তারও ছিলেন। জন কিটস, হি ডাইড অফ টিবি, ডাক্তার ছিলেন কিন্তু টিউবারকুলোসিসে মারা গেছেন মাত্র 26 বছর বয়সে। তাহলে আমরা যেটাকে বলি ক্ষণজন্মা, ক্ষণজন্মা বলার কারণ আছে। আমরা দেখেছি বাংলাদেশে কি জীবনানন্দ কি, তারপর আমরা কি সুকান্তর নাম শুনেছি, সে কি অল্প বয়সে মৃত্যুবরণ করেছে, তাই না? তো ব্যাপারগুলো ছিল এরকম। জন কিটস দেখেন, পিবি শেলি দেখেন, খুব অল্প বয়সে এবং অপমৃত্যু হয়েছে। একজন অপমৃত্যু, একজন আবার কি রোগে ভুগে মারা গেছে, যক্ষা, টিউবারকুলোসিস। হ্যাঁ, তার বিখ্যাত বইয়ের মধ্যে ছিল হাইপেরিয়ন এবং এন্ডেমিয়ন, এই দুইটা ওনার বিখ্যাত বই। আর কবিতার মধ্যে কি ছিল? ওড টু এ নাইটেঙ্গেল, ভয়াবহ গুরুত্বপূর্ণ, ওড টু এ গ্রেসিয়ান আর্ন, ওড টু অটাম, ওড টু সাইকি। প্রকৃতির কবি না, এই জন্য শুনি কি প্রকৃতি নিয়ে কথা বলতেছে উনি। ওড অন মেলানকোলি, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, এটা সনেট ছিল ওনার। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। অনেকের ক্ষেত্রে দেখবেন বলি ওনার একটা লেখাই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু ওনার কিছু রাইটার আছে যাদের কিন্তু অধিকাংশ রাইটিং পিসি একদম যুগান্তকারী। ফেমাস কোটেশনের মধ্যে আছে দেখেন, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। হ্যাঁ, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, দ্যাট ইজ অল উই নো অন আর্থ অ্যান্ড অল উই নিড টু নো। ঠিক আছে, মাই হার্ট এইচএস অ্যান্ড এ ড্রাউজি কি নামনেস পেইনস, মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক। হেমলককে বলা হয় বিষ। দেখবেন হেমলক সোসাইটি বিভিন্ন সিনেমা হয়েছে বিভিন্ন নামে। হ্যাঁ, উইলিয়াম ব্লেককে, হি ওয়াজ বোথ এ পয়েন্ট অ্যান্ড এ পেইন্টার, এটা নিয়ে প্রশ্ন আসছে। হুইচ অফ দ্য ফলোইং অথর ওয়াজ বোথ এ পয়েন্ট অ্যান্ড এ পেইন্টার, নিচের কোন অথর, কোন সাহিত্যিক একজন কি কবি এবং কি ছিলেন? কবিও ছিলেন এবং একজন কি পেইন্টারও ছিলেন। ওকে, তার কি ফেমাস বুক কি? সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ফেমাস কোটেশনের মধ্যে আছে লিটল ল্যাম্ব হু মেড দি, অল প্রে ইন দেয়ার ডিস্ট্রেস, এগুলো তার ফেমাস কোটেশন। কেন ফেমাস হয়েছে? পরীক্ষা এগুলোকে আসতে দেখে। হ্যাঁ, দেখেন ব্ল্যাক মানে উইলিয়াম ব্ল্যাক, ওয়ার্ডসওয়ার্থ, কলেরিজ, বায়রন, শেলি অ্যান্ড কিটস আর নোন অ্যাজ রোম্যান্টিক পোয়েটস। এদেরকে আমরা মূলত কি বলি? রোম্যান্টিক পোয়েট বলি। হ্যাঁ, ব্ল্যাক, হ্যাঁ, উইলিয়াম ব্ল্যাক, ওয়ার্ডসওয়ার্থ, কলেরিজ, বায়রন, শেলি, কিটস, এটা হচ্ছে রোম্যান্টিক পোয়েট। আর ওয়ার্ডসওয়ার্থ, কলেরিজ অ্যান্ড রবার্ট সাউদি আর নোন অ্যাজ লেক পোয়েটস বিকজ দে লিভড ইন লেক ডিস্ট্রিক্ট। তারা হচ্ছে বিভিন্ন কি লেক বিধত, লেক ডিস্ট্রিক্ট বলা হতো, যে ডিস্ট্রিক্টগুলোর সাইড দিয়ে কি লেক থাকতো, তারা সেই সকল জায়গাতে জন্ম লাভ করেছিল বলে তাদেরকে মূলত লেক পোয়েট বলা হতো। তাহলে লেক পোয়েট কারা, রোম্যান্টিক পোয়েট কারা, এটা কিন্তু প্রশ্নে আসে এবং আসবে। লর্ড বাইরন, দেখেন লর্ড বাইরন কিন্তু ওনারও কিন্তু লেগেসি ছিল, ওনার যারা সাকসেসর ছিলেন অ্যাডা বাইরন, হ্যাঁ, এরপর কিন্তু দেখবেন ওনার কিন্তু মেয়ে ছিল। হ্যাঁ, এরা আবার কি কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু তাদের নাম আমরা শুরুতেই নেই। লর্ড বাইরনকে হি ইজ নোন অ্যাজ রেবেল পোয়েট, উনি ছিলেন বিদ্রোহী কবি। আর শেলি ছিল কি আমাদের বিপ্লবী কবি। হ্যাঁ, রেবেল পোয়েট বা বিদ্রোহী কবি। আমাদের যেমন নজরুল ইংরেজি সাহিত্যের কে রেবেল, বিদ্রোহী কবি কে ছিল? লর্ড বাইরন। তার ফেমাস রাইটিংয়ের মধ্যে ফার্স্টে ছিল চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, ডন জুয়ান, এপিক স্যাটায়ার, একটা এপিক খুব মহাকাব্যিক স্যাটায়ার। ক্যারেক্টার ছিল ডন আলফোনসো, ডন জুয়ান, হ্যাঁ, ডনা জুলিয়া, এগুলা কিন্তু ওনার বিখ্যাত চরিত্র এই ডন জুয়ানের। হ্যাঁ, এপিক কি স্যাটায়ার ছিল। চার্লস ল্যাম্ব, উনি এতটা ফেমাস কেউ না, ওনার একটা গুরুত্বপূর্ণ ছিল অলসো ফেমাস এসে, ওর মধ্যে এসে লিখতো, কিন্তু রোম্যান্টিক পিরিয়ডে ছিল। রোম্যান্টিক পিরিয়ডে কবিতা না, এখন কি লিখছিল? টেলস ফ্রম শেক্সপিয়ার নামে ওনার বই আছে, গ্রন্থ ছিল। ওকে, জেন অস্টেন, হ্যাঁ, জেন অস্টেন গুরুত্বপূর্ণ, কারণ জেন অস্টেনের
সাহিত্যকর্ম নিয়ে আমরা কি বলিউডেও সিনেমা দেখেছি, হলিউডের সিনেমা দেখেছি, ঐশ্বর্য রায় মানে অভিনয় করছে দেখবেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। প্রাইড অ্যান্ড প্রেজুডিস কিন্তু জেন অস্টেনের লেখা, ঠিক আছে। অ্যান্টি রোম্যান্টিক ফিমেল নোভেলিস্ট, এটা আসতো। উনি রোম্যান্টিক পিরিয়ডের অ্যান্টি রোম্যান্টিক কবি এবং উনি ফিমেল নোভেলিস্ট ছিলেন। উনি একজন মহিলা। জেন অস্টেন কি, প্রথমত উনি একজন মহিলা, দ্বিতীয় উনি একজন নোভেলিস্ট, তৃতীয়ত হচ্ছে উনি রোম্যান্টিক পিরিয়ডে থাকা সত্ত্বেও উনি অ্যান্টি রোম্যান্টিক ছিলেন, ঠিক আছে। রোম্যান্টিক পিরিয়ডের অ্যান্টি রোম্যান্টিক কবিকে, নিচের কে একজন ফিমেল, নিচের কে প্রাইড অ্যান্ড প্রেজুডিস রচনা করেছেন, সবগুলোর উত্তর হচ্ছে জেন অস্টেন। নিজের কোনটি জেন অস্টেনের রচনা? প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এমা এবং ম্যানসফিল্ড পার্ক, চারটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ উনি খুব আউটস্ট্যান্ডিং একজন কন্ট্রিবিউটর ছিলেন ওই পার্টিকুলার সময়ের। এই জন্য ওনাকে আমাদের কি স্টাডি করতে হয়। তাহলে এই সময় থেকে যদি আমরা এখন প্রশ্নগুলো দেখার চেষ্টা করি রিগার্ডিং দ্য রোম্যান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, দ্য লিটারি ওয়ার্ক অফ কুবলা খান। কুবলা খান আমরা কোথায় পড়েছি? স্যামুয়েল টেলর কলেরিজের কিন্তু বিখ্যাত গ্রন্থ, সেটা কি ছিল আমাদের? কুবলা খান, এ ভার্স বাই কলেরিজ, এটা ছিল কুবলা খান। মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ রোম্যান্টিক পোয়েট্রি, রোম্যান্টিক পোয়েট্রি, রোম্যান্টিক যুগের যে কাব্য, রোম্যান্টিক যুগের কাব্যের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান বা ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? সেটা ছিল সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি মানে বৈশিকয়তা। সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান ছিল এটা, সাবজেক্টিভিটি। হু রোড দ্য পোয়েম দ্য সলিটারি রিপার, পড়েছি আমরা উইলিয়াম ওর্ডসওয়ার্থ, দ্য সলিটারি রিপার তার লেখা। তাহলে ওর্ডসওয়ার্থ হচ্ছে আমাদের উত্তর। এগুলো বোল্ড করে রেখেছি আপনাদের জন্য। হুইচ পোয়েট্রি ইজ রিটেন বাই স্যার ওয়াল্টার স্কট? স্যার ওয়াল্টার স্কট মূলত একটা রচনার জন্য উনি বিখ্যাত, সেটা রচনা প্যাট্রিয়টিজম, এই জন্য এটা বিশেষে এসছে। হু রোড ওড টু এ নাইটেঙ্গেল, পড়েছি আমরা ওড টু এ নাইটেঙ্গেল, কার লেখা ছিল? জন কিটস। জন কিটস, সে কি টিউবারকুলোসিস রোগে ভুগে 26 বছর বয়সে মারা গিয়েছে। এবং পিবি শেলি যখন মারা গিয়েছিল তার পকেটে কিটসের কবিতা ছিল, ঠিক আছে, সে কিটসের অ্যাডমায়ারার ছিল। হু অফ দ্য ফলোইং ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড এ পেইন্টার? দেখছেন, বলছি না এই প্রশ্ন এসেছিল। নিচের কে, নিচের কোন সাহিত্যিক একজন কবিও ছিলেন আবার একজন চিত্রকরও ছিলেন? কবি ও চিত্রকর ছিলেন একজন, উইলিয়াম ব্লেক। এবং উইলিয়াম ব্লেক তাহলে রোম্যান্টিক যুগের কিন্তু কন্ট্রিবিউটর। হু ইজ নোন এজ দ্য পোয়েট অফ নেচার? প্রকৃতির কবি কে? উইলিয়াম ওর্ডসওয়ার্থ, প্রকৃতির কবি। আর যদি প্রশ্ন আসতো সুপার ন্যাচারালিজমের কে, তখন আমরা বলতাম এস টি কলেরিজ বা অতিপ্রাকৃতবাদ। আমরা যদি লিখি নামগুলো বিশ্লেষণ করি, জন মিল্টন সে কি এপিক পোয়েট ছিল, সে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন্ড এগুলো লিখছে। জন কিটস, কিটস কিন্তু কি না, কিটস কিন্তু পোয়েট অফ নেচার না, ঠিক আছে, প্রকৃতির কবি ছিল না। হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলংস টু দ্য রোম্যান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার? দেখেন আলফ্রেড টেনিসন, পড়েছি পড়ি নাই। জন ড্রাইডেন তো আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডে পড়েছি। আলেকজান্ডার পোপ, এজ অফ পোপ, এটাও নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একটা সাব ডিভিশন ছিল। রোম্যান্টিক পিরিয়ডের কে? এস টি কলেরিজ। সব থেকে সিগনিফিকেন্ট দুইজনের মধ্যে কিন্তু একজন, এস টি কলেরিজ। দ্য রোম্যান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগান উইথ দ্য পাবলিকেশন অফ কোনটা, কোন বইটা দিয়ে? এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এটা বলেছিলাম। লিরিক্যাল ব্যালাডস 23টা পোয়েম ছিল। কে কে লিখেছিলেন? উইলিয়াম ওর্ডসওয়ার্থ এবং হচ্ছে এস টি কলেরিজ, তাদের জয়েন্ট কোলাবোরেশন ছিল এই লিরিক্যাল ব্যালাডস। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, এটাই হচ্ছে রোম্যান্টিক পিরিয়ডের সূচনা হয়েছিল এই বইয়ের মাধ্যমে। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা যাই, ব্যালাড কি? ব্যালাড কাকে বলা হয়? ব্যালাড হচ্ছে এক ধরনের ছোট কি লিরিক্যাল পোয়েম, এক ধরনের ছোট লিরিক্যাল পোয়েম। লিরিক্যাল পোয়েমকে বলা হয় ব্যালাড। দ্য ইয়ার 1798 ইজ ফেমাস ফর হোয়াট? 1798 সালে থেকে মূলত রোম্যান্টিক পিরিয়ডের সূচনা উইথ কি? উইথ দ্য পাবলিকেশন অফ এ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। কি এটাকে রিটেন বাই কে? কারা কারা লিখেছিল? স্যামুয়েল টেলর কলেরিজ একজন কন্ট্রিবিউটর, একজন ছিলেন উইলিয়াম ওর্ডসওয়ার্থ। ওকে, তাহলে 1798 ফেমাস কেন? পাবলিকেশন অফ দ্য লিরিক্যাল ব্যালাডের জন্য, ঠিক আছে, লিরিক্যাল ব্যালাডের পাবলিকেশনের জন্য। চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান, কিছুক্ষণ আগে আমরা এই উক্তিটা পড়েছি। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। কার বক্তব্য? উইলিয়াম ওর্ডসওয়ার্থের বক্তব্য, ওনার কোটেশন। ওয়াটার 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 এভরিহোয়ার, নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক, এটাও বলেছি। কি কোথায় বলছেন? দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, কে লিখেছিলেন? স্যামুয়েল টেলর কলেরিজ। স্যামুয়েল টেলর কলেরিজ। ওনাদের কত প্রশ্ন হচ্ছে বুঝতে পারছেন। হুইচ ইজ নোন অ্যাজ দ্য রোম্যান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার? 1798 সনটা মনে রাখবেন। 1798 থেকে 1832, খুব অল্প একটা সময়, 34 বছর সময়। 1798 থেকে 1832, এটা হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচার রোম্যান্টিক পিরিয়ডের সময়। দ্য অথর অফ সংস অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপিরিয়েন্স, সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের অথরকে? উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেক। ওকে, হু অ্যামাং দ্য ফলোইং, উইলিয়াম ব্লেক আরেকটা যেন কি ছিল? পেইন্টার, এবং কি ছিল? পেইন্টারও ছিল এবং সে আমাদের কি পোয়েটও ছিল। হু অ্যামাং দ্য ফলোইং ইজ নট এ নোভেলিস্ট, নিজের কে নোভেলিস্ট ছিল না? দেখেন হার্ডি,
পোয়েম লিখেছে টমাস হার্ডি, জেমস জয়েস পোয়েট, উইলিয়াম ম্যাকপিস থাকরে সে পোয়েট লিখেছে। তো ব্লেক সাহেব কিন্তু নভেলিস্ট না, সে কিন্তু উপন্যাস রচনা করে নাই, সে কিন্তু কোনো উপন্যাস লেখে নাই উইলিয়াম ব্লেক। তো এরকম প্রশ্নের প্রাসঙ্গিকতা চেঞ্জ হবে। হ্যাঁ, ইন কি আই ওয়েন্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, ওয়ার্ডসওয়ার্থ কম্পেয়ার্স দ্য ড্যাফোডিলস উইথ কি, ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিলকে কম্পেয়ার করেছিলে দ্য স্টার্স অফ দ্য মিল্কি ওয়ের সাথে। মিল্কি ওয়ের মধ্যে যে স্টার থাকে, তারারা থাকে, সে তারার সাথে কল্পনা করেছিলেন। আমরা একটা কবিতা দেখবো পরে, টু ড্যাফোডিলস, ওখানে আমরা দেখবো জীবনকে, মানুষের জীবনকে ড্যাফোডিলের সাথে, ভোরের শিশিরের সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, আমরা এমনটা দেখবো, মানুষের জীবনের যে ক্ষুদ্র লাইফ স্প্যান, যে শর্ট লাইফ স্প্যান রেখে কম্পেয়ার করা হচ্ছে শিশিরের কি উপস্থিতি দিয়ে। শিশির যেমন সকালে এসে ভোরের শিশিরে আসে, আগমন হয়, সেটা আবার কি বিলীন হয়ে যায়। এটা আমরা পরের লেকচার আপনি দেখবেন পড়ানো হচ্ছে। দ্য ড্যাফোডিলস ইজ এ পোয়েম রিটেন বাই কে, দ্য ড্যাফোডিলস হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা পোয়েম, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েম হচ্ছে দ্য ড্যাফোডিলস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি লিখেছিলেন দেখেন, বলছিলাম দ্য রেপ অফ দ্য লক না দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, নো, এগুলো কি এসটি কলেজের লেখা। এটা রেপ অফ দ্য লক পড়েছি আমরা আলেকজান্ডার পোপের লেখা। হ্যাঁ, দ্য লুসি পোয়েমস, গুরুত্বপূর্ণ লেখা। এটা হচ্ছে আমাদের উত্তর, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। হুইজ দ্য অথর অফ দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, মাত্র বললাম রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার কে লিখেছেন, স্যামুয়েল টেইলর কলেরিজ বা এস.টি. কলেরিজ, উনি লিখেছেন হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। হু রোট প্রমিথিউস আনবাউন্ড, মনে পড়তেছে যেগুলো, কেন আমরা এগুলো আলাদা করে বলছি, কারণ এই কোয়েশ্চেনগুলো এভাবে টিপিক্যাল মেইন স্ট্রিম জায়গা থেকে হবে। কে লিখেছেন, পি.বি. শেলি, পার্সি বিসি শেলি, উনি মূলত রচনা করেছিলেন। ঠিক আছে। দ্য সেন্ট্রাল আইডিয়া অফ ওজিম্যান্ডিয়াস, ওজিম্যান্ডিয়াস কি মূল ধারণা কি ছিল, অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল উইল পেরিশ। ওজিম্যান্ডিয়াস ছিল একজন গ্রেট লিডার, গ্রেট নেতা, বলতে ওজিম্যান্ডিয়াসেরও শেষ আছে, তার মানে সকল গ্রেট থিংস, এভরিথিং কামস টু অ্যান এন্ড, নো ম্যাটার হাউ মানে বিগ ইউ আর অথবা হাউ গ্রেট ইউ আর, আলটিমেটলি সব কিছু বৃহৎ থেকে ক্ষুদ্র সব জিনিসেরই কি আছে, একটা শেষ আছে। সব কিছু একটা সময় কি হবে, তার একটা শেষ আছে, শেষ টানা হবে। ওড টু দ্য ওয়েস্ট, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা কে লিখেছেন, এটা হচ্ছে পি.বি. শেলি, পার্সি বিসি শেলির রচনা। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা হচ্ছে পার্সি বিসি শেলির রচনা। হু ইজ কল্ড দ্য পোয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি কাকে বলি আমরা, পোয়েট অফ বিউটি, জন কিটস। ওড টু অটাম, এই যে সুন্দর, সব সৌন্দর্যের প্রতি সৌন্দর্য দেখেছিল কে, এই যে আমার যে পয়েন্ট অফ বিউটি, যে সেই কিন্তু এগুলো দেখেছে, অর্থাৎ সে কে, জন কিটস। পয়েন্ট অফ সেন্সুয়াসনেস কার নাম, যে বিউটি সৌন্দর্য যে দেখতেছে, সেন্সুয়ালিটি তো সেই দেখেছে। তো সেন্সুয়াসনেসটার কবি কে, সেটাও কিন্তু আমাদের জন কিটস। আফটার দ্যাট ওড টু এ গ্রেসিয়ান আর্ন, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। দেখেন কিটসকে নিয়ে কত প্রশ্ন এসছে বিসিএসে। হ্যাঁ, এটাও কে লিখেছেন, জন কিটস। আচ্ছা, জন কিটস ইজ এ প্রাইমারিলি এ পোয়েট অফ কি, জন কিটস কি নিয়ে লিখতো, সে কি প্রাইমারিলি কিন্তু তার কিন্তু সে হচ্ছে বিউটি নিয়ে লিখতো, বিউটি এবং সেন্সুয়াসনেস, এটা হচ্ছে তার আইডেন্টিটি। হু ইজ সামটাইমস কল দ্য রেবেল পোয়েট, রেবেল মানে কি বিদ্রোহী কবি, বলেছিলাম বিদ্রোহী কবিকে আমাদের হচ্ছে কাজী নজরুল, আমাদের জাতীয় কবি, আর এখানে কে, লর্ড বায়রন, লর্ড বায়রন হচ্ছে রেবেল পোয়েট। ওকে, আফটার দ্যাট সো রোমান্টিক পিরিয়ডটা এতটাই কত বেশি প্রশ্ন যে এসছে, যে বলেছিলাম ডন জুয়ান, ডন জুয়ান কে লিখেছেন, ডন জুয়ান ক্যারেক্টারটা কে ছিল, কার লেখা, লর্ড বায়রনের লেখা। জেন অস্টেন কোনটা লিখেছিলেন, জেন অস্টেন, জেন অস্টেন হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এমা, এগুলো হচ্ছে তার লেখা। এই যে এমা হচ্ছে জেন অস্টেনের লেখা। উনি কি ছিলেন, রোমান্টিক যুগের অ্যান্টি রোমান্টিক কবি। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বাহাইন্ড, এটাও পড়েছে আলাদা করে, কার বক্তব্য, পার্সি বিসি শেলি বা পি.বি. শেলি, ওনার বক্তব্য। হু রোড বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, এটা হচ্ছে শেলি যার ভক্ত ছিল, জন কিটস, কিটসের সরি শেলি না, ও হচ্ছে ইয়ের সাথে রিলেশন ছিল। সো কিটস, এটা হচ্ছে কিটসের রচনা। ওকে, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল এ স্যাডেস্ট থটস ইজ এ কোটেশন ফ্রম শেলিস কোনটা, ওড টু এ স্কাইলার্ক। আগে বলেছি উক্তি সংক্রান্ত আলাদা, আমরা কনফিউজিংগুলো নিয়ে আমরা আলাদা সেশন অর্গানাইজ করবো, কিন্তু এখন আমরা যে যে কন্ট্রিবিউটরদের সম্পর্কে জানতেছি, তাদের সংক্রান্ত যদি মানে মোস্ট ইম্পর্টেন্ট আউটপুটসগুলো, মোস্ট ইম্পর্টেন্ট যে বক্তব্যগুলো, সেগুলো যদি আমরা না শিখে যাই তাহলে তো ভাই বিপদ। হ্যাঁ, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার ওয়াজ স্টেটেড বাই হুম, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা হচ্ছে জন কিটসের বক্তব্য। 10,000 আই স এট এ গ্ল্যান্স, এটা খুব সহজ একটা কথা, এটা বলেছিলেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওনার একটা বিখ্যাত কোটেশন। দেখেন এগুলা মধ্যে কিন্তু আমি বরাবরই যেমনটা বলেছি, আপনার কিন্তু কোনো রকমের ভ্যালু অ্যাডিশন বা ভ্যালু ক্রিয়েশনের জায়গা নাই। এগুলো আপনি প্রপারলি মেইন স্ট্রিম ওয়েতে আপনি মুখস্থ করবেন, মেমোরাইজ করবেন, করে পরীক্ষার হলে যে আপনি কী করবেন, এগুলোকে অ্যান্সার করবেন। এইগুলো নিয়ে অতিরিক্ত
মানে জার্গনিশ আইটেম করা, এমন এমন জিনিস পাতে নেওয়া বা প্লেটে তুলে নিলেন যেগুলো আপনি পুল অফ করতে পারবেন না। এটা যদি করেন তাহলে এটা কিন্তু বেশ বড় সড়ো রকমের কী হবে, একটা বোকামি হবে। কারণ এই পার্টটা থেকে মার্কস তোলাটা হচ্ছে কম্পারেটিভলি সবচেয়ে ইজি। প্রত্যেকটা লেকচারে আমি আপনাদের এই ডিসক্লেমারটা আমি দিবই দিব, এটা লাগবেই লাগবে আপনার, কারণ এইটা মাথায় না নিলে এই পার্টে কিন্তু আপনি ভালো মার্কস তুলতে পারবেন না, ঠিক আছে? কারণ দেখেন বিসিএসের মতো পরীক্ষায় শুধু প্রিলিমিনারি ফেজে যখন আমরা যাচ্ছি তখন আমার এই লিটারেচার থেকে প্রশ্ন হচ্ছে। তার মানে এই লিটারেচার যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো নিয়ে কোনোভাবেই আমরা অতিরিক্ত মারপ্যাচ খেলতে যাব না। যদি আপনি পড়তে চান লিটারেচার, আপনি 1 বছর ধরেও আপনার পক্ষে লিটারেচার পড়া সম্ভব, তারপরে দেখা যাবে আপনি খুব বেশি ভালো মার্কস তুলতে পারতেছেন না। এই জন্য বুঝে বুঝে প্রশ্নগুলো কোথায় থেকে নিয়ে দিচ্ছে এগুলোকে হাইলাইট করে আমরা দেখব। কারণ এখন আপনার বিভিন্ন ধরেন চরিত্র বিশ্লেষণ, যে কোন চরিত্রটা কোন সাহিত্যকর্মের, এবং কিছু কমন ইম্পর্টেন্ট সাহিত্যকর্ম আছে যেগুলো মাস্টারপিস, যেগুলো পুরো কি গ্লোবালি বা ইউনিভার্সালি অ্যাক্লেইমড কিছু রাইটার আছেন, তাদের কিছু রাইটিংস আছে যেগুলোর কি গ্রহণযোগ্যতা অনেক বেশি। তো যখন আপনি এই ধরনের রাইটার্সগুলোর কিছু ক্যারেক্টার আপনি মনে রাখবেন, এটা আপনাকে মুখস্থর মতো করতে হবে। এখন আপনি যদি শেক্সপিয়ারের প্রত্যেকটা রচনার প্রত্যেকটা চরিত্রকে মুখস্থ রাখতে চান, তাহলে আপনাকে কিন্তু সাস্টেনেবল ওয়ে হচ্ছে আগে সেই প্লেগুলা বা সেই জিনিসগুলো সম্পর্কে আপনার জানতে হবে, পড়তে হবে। যাদের এই লেভেলের আগ্রহ নাই, যারা আমরা অল্প সময় পড়ে কিছু মার্কস পেতে চাই, ইংলিশ লিটারেচার যেহেতু পারপিচুইটিতে বা মানে গোয়িং ফরওয়ার্ড আমাদের জন্য কিন্তু খুব বেশি এটা প্রিলিমিনারি পরীক্ষা ছাড়া এটার কিন্তু আর ওভাবে কিন্তু কোনো রকমের প্রয়োজনীয়তা নাই। সো আমাদের কিন্তু অতিরিক্ত অ্যাটেনশন এখানে দেওয়াটা কিন্তু ওয়ান সর্ট অফ কিন্তু বোকামি। আপনি যদি চান এক্সেল করতে চান, ইউ আর অল ইয়োর্স, আপনার সেই সুযোগ আছে। আপনি যে কোনো বাজারের প্রচলিত যে কোনো একটা বই নিয়ে আপনি টপ টু বটম পড়তে পারেন, বাট এখানে অনেক বেশি পড়লেই যে আপনি বেশি মার্কস তুলতে পারবেন ব্যাপারটা এরকম না। কারণ মনে রাখার ব্যাপারটা কিন্তু এখানে খুব ট্রিকি। বিসিএস পরীক্ষা আমি সবসময় বলি, যেমন আপনাদের হয়তো আপনার এই কথাটা শুনতে শুনতে কান পচে গেছে, বিসিএস পরীক্ষায় টেকাটা কঠিন এই কারণ হচ্ছে এখানে বিষয়বস্তুর সংখ্যা ব্যাপক, অনেক বিষয়, এক একটা বিষয়কে এক একভাবে দেখতে হয়। কিছু বিষয় আছে যেগুলো আপনার বোধগম্যতা তৈরি করা দরকার, কন্টেন্ট না বুঝলে ওগুলো শুধু মেমোরাইজ করে কখনো আপনার পক্ষে ভালো পরীক্ষা দেওয়া সম্ভব না। আবার কিছু কন্টেন্ট আছে যেগুলোর ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দিতে হবে কন্টেন্টগুলো কি মেমোরাইজ করার জন্য। নৈতিকতা সুশাসন আপনি বুঝে বুঝে কখনো অ্যান্সার করতে পারবেন না। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আপনি বুঝে বুঝে উত্তর করতে পারবেন না বেশিরভাগ প্রশ্ন। এখানে আপনার মেমোরাইজিং আইটেমের কিন্তু কি প্রয়োগ ঘটবে। আবার ইংলিশ গ্রামাটিক্যাল একটা আইটেম, বা হচ্ছে আপনি ম্যাথমেটিক্স বলেন, হ্যাঁ, বা আপনি বাংলা ব্যাকরণ বলেন, আপনার কিন্তু কি করতে হবে, আপনার কনসেপ্ট কাজে লাগাইতে হবে। আবার বাংলা সাহিত্য গেলে কিন্তু ওখানে আপনার একই রকমভাবে মুখস্থ করতে হবে। এখানে প্লেন অ্যান্ড সিম্পল মেমোরাইজ করা, এখন কোন তথ্য মুখস্থ করবেন এইটা বুঝতে পারা হচ্ছে স্মার্টনেস। সো দ্যাটস ওয়ার মেন্টরস লাইক আস উইল কাম ইন টু প্লে। আমাদের কাজ কি, আপনাকে প্রশ্নটা পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য যে স্কিলগুলো আপনার ডেভেলপ করা উচিত, যে জায়গাগুলোতে অ্যাটেনশন দেওয়া উচিত, যেভাবে অ্যাটেনশন দেওয়া উচিত, যে অ্যাপ্রোচে অ্যাটেনশনটা দেওয়া উচিত, সেগুলো কিন্তু মূলত আমরা কি করি আপনাদের সামনে কোট করতেছি, যাতে করে আপনি রিয়েল এক্সামে ভালো করতে পারেন। ওখানে যাতে কি না থাকে, আপনার কোনো রকমের কোনো হেজিটেশন না থাকে, বা রিয়েল এক্সামে যাতে আপনার কি হয়, মার্কস যাতে কোনোভাবে যাতে ড্রপ না হয়, অর্থাৎ আপনি যাতে একটা হ্যান্ডি মার্কস তুলতে পারেন। আবার বলতেছি, পূর্বের মতো বলতেছি, যেটা হচ্ছে 15 মার্কের ইংলিশ লিটারেচারে আমাদের টার্গেট হচ্ছে 10 মার্ক নিশ্চিত করা। 10 থেকে 11 আমরা যা পড়ছি, এভাবে পড়লে আমরা 2 থেকে 3 দিনের প্রিপারেশনের মধ্যে 10 মার্ক আনা সম্ভব, প্রপারলি পড়লে, মানে পরীক্ষার আগে গিয়ে অ্যাটলিস্ট, ওইভাবে বলছি। তো আবার ওই এমন হইতে পারে অনেকে, আপনি যদি এখানে 13-14 পাইতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ভাই প্রচলিত ধারার বাইরে গিয়ে আপনাকে এই পার্টটা অনেক সময় দিতে হবে। সো আমরা যদি ওভারঅল সিলেবাসটাকে নিয়ে বিশ্লেষণ করতে বসি, কোন কোন টপিক আমাদের পরীক্ষা দিতে হয়, কোন কোন টপিক আমাদের মার্কস পাইতে হয়, সামগ্রিক সকল বিষয়কে যদি আমরা আমলে নেই, সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু সেম ডিরেকশানে বা সেম স্টাইলে অ্যাটেনশন দেওয়ার কিন্তু কোনো রকমের কোনো প্রয়োজন কিন্তু নেই বা প্রয়োজন থাকে না। তাহলে আমরা যদি টু কাট দ্য লং স্টোরি শর্ট, তাহলে যদি বলি আমাদের খুব ইজি গোল ভাই, ইজি গোলটা কি, আমাদের গোলটা হচ্ছে আমরা লিটারেচার দিয়ে 10 মার্ক তোলার চেষ্টা করবো, 10 মার্ক তুলতে পারলে 10 থেকে 11 মার্কস আমরা তুলবো। এইটার জন্য আমরা যেগুলো দেখতেছি এগুলো না দেখে, এগুলো দেখলেই 10 পাবেন ব্যাপারটা এরকম না, কিন্তু এগুলো না দেখে গেলে আপনি কখনোই 10 পাবেন না, আমি এটা বলতে পারি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সো এই জিনিসটায় আপনাদের কিন্তু ফোকাস দিতে হবে। ওকে, তারপরও যে কোনো টাইমে, যেহেতু আপনি একটা রেকর্ডেড কোর্স দেখতেছেন, ইফ ইউ নিড এনি সর্ট অফ অ্যাসিস্ট্যান্স ইন দ্যাট পার্টিকুলার কেস, আপনি কিন্তু ইউ নো মাই নেম, আপনি আমার নাম খুঁজে আপনি সার্চ করে যে কোনো সময় ইউ ক্যান রিচ আউট। হ্যাঁ, আপনি রিচ আউট করতে পারেন পার্টিকুলার কোনো কোয়েরি থাকলে। হ্যাঁ, যে স্যার
বা হোয়াটএভার আই নিড সাম সর্ট অফ মানে কিছু সাজেশনস বা কিছু গাইডলাইন্স প্রয়োজন, হোয়াট ক্যান আই ডু। যদি কোনো কোয়েরি থাকে এগুলো বলবেন, বাট প্ল্যাটফর্ম থেকে যে ক্লাসগুলো আপনাদের জন্য যাচ্ছে এগুলো অবশ্যই আপনাদের জন্য প্রিপারেশনে ভ্যালু অ্যাড করবে। ওকে, দেখি হুইচ ওড বেগিনস উইথ দ্য লাইন্স, নিচের কোন ওডটা এই লাইনগুলো দিয়ে শুরু হয়েছিল? মাই হার্ট এইচএস অ্যান্ড এ ড্রাউজি নামনেস পেইনস মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক। খুব বিখ্যাত, এটা হচ্ছে ওড টু এ নাইটেঙ্গেলের হচ্ছে সূচনা লাইন, সূচনা বক্তব্য। এটা পরীক্ষায় খুব আছে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। হু হ্যাজ রিটেন হি প্রেইড দ্য বেস্ট হু লাভ দ্য বেস্ট অল থিংস গ্রেট অ্যান্ড স্মল। এটা কে লিখেছেন? হচ্ছে কলেরিজের লেখা, স্যামুয়েল টেলর কলেরিজের একটা রচনা। হ্যাঁ, এই কোটেশনগুলো কিন্তু এই জায়গাগুলো থেকে এসছে। পিবি শেলিজ অ্যাডোনাইস ইজ অ্যান এলেজি ইন দ্য ডেথ অফ কে। ওই যে বললাম শেলি কিন্তু জন কিটসের ভক্ত ছিল। হ্যাঁ, এবং জন কিটস যখন মারা যায় তখন তার উদ্দেশ্যে কিন্তু এই অ্যাডোনাইস নামক যে এলেজি বা শোকগাথা, শোক কবিতা, এই কবিতাটা কিন্তু কে লিখেছিলেন? পিবি শেলি লিখেছিলেন। এই জন্য অ্যাডোনাইসটা খুব গুরুত্বপূর্ণ। কিটসের মৃত্যুতে সে শোকগ্রস্ত হয়ে, শোক সন্তপ্ত হয়ে কিন্তু সেই এলেজিটা রচনা করেছে। সো এই লেকচারের মধ্যে আমরা আলটিমেটলি গিয়ে আমরা যে কন্টেন্টসগুলো আমরা কভার করলাম, এই কন্টেন্টসগুলোকে কিন্তু আমাদের অবশ্যই 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 মূল পরীক্ষার মধ্যে আমাদের কিন্তু কাজে লাগাতে পারতে হবে। কারণ এই রোম্যান্টিক পিরিয়ড থেকে অবশ্যই আমরা বেশ সেফটি মার্কস ইনশাল্লাহ তুলতে পারবো। 2 মার্ক আমরা হোপফুলি এক্সপেক্ট করতেই পারি, কখনো কখনো 3-4 ওইটা হয়ে যেতে পারে। তো 2 মার্ক নিয়ে অ্যাটলিস্ট কোনো মিস হবে না। সো আজকে লেকচার নিও ক্লাসিক্যাল এবং রোম্যান্টিক নিয়ে এটা আমাদের 2 থেকে 3 মার্ক কিন্তু নিশ্চিত করে দিবে। সো অবশ্যই এই পার্টটাকে আমরা যেভাবে যে অ্যাটেনশন দিয়ে দেখলাম, এই সিমিলার সর্ট অফ অ্যাটেনশনকে রেখে কিন্তু আমাদের এই কন্টেন্টটাকে দেখতে হবে। ওকে, তো আশা করি এই 2টা লেকচার, একটা হচ্ছে নিও ক্লাসিক্যাল, একটা হচ্ছে আমাদের রোম্যান্টিক, এই জিনিসটা আমাদের ব্রেনে ঢুকেছে। এগুলোকে আমরা আমলে নিয়ে আমরা ভালো একটা মার্কস হোপফুলি বিশেষ প্রিলিতে আমরা তুলতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সেই লেকচারে আমরা আমাদের মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডগুলো নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড আফটার দ্যাট একদম শেষ ক্লাসে গিয়ে আমরা সকল ধরনের যে ফেমাস কোটেশনগুলো আছে, লিটারারি যে টার্মসগুলো, বিভিন্ন নাম আছে, এইগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করে বলে আমরা খুব কম্প্যাক্টভাবে 8টা সেগমেন্টের মধ্যে, 8টা লেকচার 8টা সেগমেন্টের মাধ্যমে আমরা আর 10টা সেগমেন্টে আমরা কিন্তু আমাদের লিটারেচার পার্টটাকে ডান করবো, কমপ্লিট করবো। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।